একটু একটা মিনিট সময় দেন, আমি একটু বসে নেই, একটু ইনস্ট্রাকশন নিয়ে নেই। মাননীয় হুইপ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে অবহিত করছে 2004 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্মূল করার ষড়যন্ত্র করা হয়েছিল, এই সংসদকে বলা হয় মুজলুমের সংসদ। আজকে আমরা 3 জন এই সংসদের জনগণের ভোট দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। আজকে আমরা এই মুজলুম হিসাবে এই বিগত ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত একটি মিথ্যা মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি। সেই জন্য আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মামলায় আপনি বিনা পয়সায় আমাদেরকে জামিন করিয়ে দিয়েছিলেন। দীর্ঘ সময় আজকে জানানো এই জন্য প্রয়োজন, 2.5 ঘন্টা ব্যাপী 100 পৃষ্ঠার একটি রায় এই বিজ্ঞ বিচারক 2.5 ঘন্টা নিয়ে উনি পাঠ করেছেন। প্রতিটা লাইন আমরা মনোযোগ দিয়ে শুনেছি, কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ভিন্ন মত পোষণকারীদের দমন করার জন্য একটি রাজনৈতিক দল কতটা নিকৃষ্ট আচরণ করতে পারে, এই 100 পৃষ্ঠার রায়ে সেটা উঠে এসেছে। যদি আজকে এই 2024-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট পরাজিত না হতো, তাহলে আজকে হয়তো আমরা এই স্বাভাবিক জীবনে হয়তো আর ফিরে আসতে পারতাম না। আমি অনুরোধ করি আমাদের আইনমন্ত্রীকে, আজকে আইনের শাসন ফিরে আসার কারণে বিজ্ঞ বিচারকরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত রায় দিচ্ছেন, এইভাবে যেন প্রতিটি ঘটনায় রায় হয়, যারা আমাদের মতো মুজলুম তারা যেন ন্যায় বিচার পায়। এই বিষয়টি মহান সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে সকলকে অবহিত করলাম। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, জয়নাল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। মিস্টার স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অভিনন্দন জানাই যারা নির্যাতিত হয়ে খালাস হয়েছেন আপনার মাধ্যমে। একটা বিষয় খুব আমার আপনার সবাই সারা বাংলাদেশের মানুষের জন্য। একটু আগে আমরা দেখেছি প্রশ্ন পর্বের বইয়ের মধ্যে গতকালকে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন মাননীয় TNT মিনিস্টার, যে বাংলাদেশের 4টি টেলিফোন কোম্পানির কাছে 13,400 কোটি টাকার উপরে পাওনা। এটি বাংলাদেশের উন্নয়নশীল দেশে এত টাকা রাজস্ব এটি 4টি টেলিফোন কোম্পানির কাছে। বিষয়টা এইভাবে জনগণ, যেহেতু আমরা জনগণের ভোটে আপনিও নির্বাচিত, ধরুন গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, টেলিটক সরকারের, এদের কাছে এত রাজস্ব, কিন্তু মাননীয় সংসদ সদস্যগণ ইতিমধ্যে সবাই জানেন, আমরা ধরেন 1 মাসের জন্য 1,000 টাকা নেট আমরা কিনলাম। এটা নিয়ম আছে, বিধি আছে, বললো যে মেয়াদ উত্তীর্ণ 1 মাসের জন্য। 1 মাসে আমার 1,000 টাকা খরচ হলো না, আমার 500 টাকা খরচ হলো, 400 টাকা খরচ হলো, কিন্তু 1 মাস পর সেটা অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, টাকাটা ওদের ঘরে চলে যায়। মাননীয় সদস্য কি পয়েন্টটা করতে চাচ্ছেন, মেক আউট করেন, পয়েন্ট টু দা পয়েন্ট। এইটাই আমি সংক্ষেপে, আমি আপনার 1 মিনিট জনস্বার্থে, এটা আমার ব্যক্তিগত স্বার্থ। বিষয়টা হলো এত 1000 কোটি টাকা এরা দেনা, কিন্তু আমাদের বেলায় কেন আরেকটি বেলা বিমান, শুক্রবার বৃহস্পতিবার যারা দূরে যায়, শুক্রবারে বৃহস্পতিবারের টিকিটের দাম 10,000, আর অন্যদিন 2800, 3,000। এইসব বিষয়গুলো আপনার নজরে আনিম মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি নোটিশ দেন, যথাযথ নোটিশ দিলে আমরা সংসদে সেটা প্রয়োজনে আলোচনা হবে। নোটিশ দেন আপনি। ধন্যবাদ। মাননীয় সদস্য,
আমি তো একটা সেকেন্ড একটু সময় নেই, আমি তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম, ব্রেকের পরে আমরা মেনশনের জন্য দাঁড়াতাম আর কি, 1 2 3 সিরিয়ালে। আজকেও কাইন্ড অফ মেনশনের মতো হয়ে যাচ্ছে। ওই যে জয়নাল আবেদিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার আছেন এখানে, মাননীয় সদস্য, উনিও বোধহয় রিকালেক্ট করতে পারছেন। বলেন, যেহেতু অন্য দুজনকে দিয়েছি আপনাকেও দেই সুযোগ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। দুইটা বিষয়ে আমাদের জয়নাল আবেদিন মাননীয় সংসদ সদস্য তুলে ধরছেন, তো আমি দুটা বিষয় বলি। একটু আগে উনি বললেন, আপনিও বললেন যে আপনারা এটা নোটিশ দেন, বিমানের টিকিট এইভাবে বৃহস্পতি শুক্রবারে ডবল, তার চাইতে বেশি হয়ে যায়। আর সাধারণ এটার ব্যাপারে একটা যে জুলুম চলছে, এই জুলুমের বিরুদ্ধে আমি একটা নোটিশ দিয়েছিলাম মাননীয় স্পিকার। আপনি ছিলেন না, আমাদের স্পিকার সাহেব ছিলেন, তো তিনি এটা দেওয়ার পরে বললেন বিষয়টা উনি পড়েছেন, কিন্তু এটার ব্যাপারে কোনো রায় দেন নাই। তা আমি মনে করি এটা আলোচনার যোগ্য একটা বিষয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য ওঠার জন্য। এটা একটা ফয়সালা হওয়া উচিত মাননীয় স্পিকার। এতগুলা জাতীয় সংসদ সদস্য যারা আছেন প্রত্যেকেই প্রায় বিমানে যাতায়াত করেন, তা এটা একটা মজলুম, শুধু আমরা নই, সাধারণ মানুষও তারা জর্জরিত। দ্বিতীয় যে পয়েন্টটা, এটা আমাদের বিরুদ্ধে হয়তো যাবে, গেলেও বলতে হবে, হক কথা অনেক সময় তিতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল হাক্কু মুররুন, মানে সত্য কথাটা একটু তিতা হয়। মাননীয় সদস্য, টু দ্য পয়েন্টে যাই আমরা প্লিজ। এটাই 1 মিনিটে, আমরা 30 সেকেন্ড হয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য, আমরা যারা এখানে আছি যারা পুরাতন সংসদ সদস্য, তাদের কাছেও এই টেলিফোন বাবদ, তারপরে বাড়ি ভাড়া বাবদ আমার তো মনে হয় যে অনেক পাওনা আছে, ডিফল্টার অবস্থায় আছে। আমাদের নিজেকেও সংশোধন হওয়া উচিত, কারণ ঋণ রেখে যদি মারা যায় এই লোকের ভালো আমল কবুল হয় না মাননীয় স্পিকার। এজন্য জাতীয়ভাবে যে সম্পদগুলা আমাদের মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য, ইউ মেড ইউর পয়েন্ট, থ্যাংক ইউ, প্লিজ টেক ইউর সিট। আর না প্লিজ, আমাদের প্রসিডিংস চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুরু করি, তারপরে বসেন, দয়া করে বসেন প্লিজ। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আলোচনায় অংশগ্রহণ করবেন অফকোর্স বাজেট সম্পর্কিত হবিগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা কিবরিয়া। জনাব রেজা কিবরিয়া, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। হয়তো একটু বাড়াতে হবে। আমি এই বিষয়ে, বাজেটের বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি এই ফিল্ডে 45 বছর চাকরি করেছি। 1984 সালে আমি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চাকরি শুরু করি এবং শেষ করি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপদেষ্টা হিসাবে ক্যাম্বোডিয়ার অর্থমন্ত্রীর। তো এইটা একটা বাজেট। প্রথম কথা হলো যে এটা খুব কঠিন পরিস্থিতিতে আমাদের মাননীয় মন্ত্রী তৈরি করেছেন। পৃথিবীর পুরো অর্থনীতি একটা ধসের দিকে নামছে এবং এই পরিস্থিতিতে করা খুব কঠিন। এখন বিভিন্ন ফোরকাস্ট আছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফোরকাস্টে প্রত্যেক 6 মাস পর পর কমছে এবং স্ট্রেটস অফ হরমুজ এর পরিস্থিতির জন্যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রথম কথা আমি বলতে চাচ্ছিলাম যে একটা স্ট্যাটিস্টিক্সের একটা হায়ারার্কি আছে, একটা বেশি রিলায়েবল, একটা কম রিলায়েবল। সবচেয়ে রিলায়েবল সাধারণত যে নির্ভরযোগ্য সবচেয়ে হলো আমাদের মনিটারি স্ট্যাটিস্টিক্স, তারপরে ফিসক্যাল স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সটার্নাল নাম্বারস, আর সবচেয়ে নিম্ন স্তরের হলো আমাদের রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স। আমি বোঝাচ্ছি কি, ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সেস কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সগুলি
রাখা মানে একটা সামঞ্জস্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এটা করা দরকার। প্রথমে আমি ডেট নিয়ে আলাপ করতে চাই। আমাদের ডেট লেভেলস খুব বেশি না, 40%, আমাদের ডেট সার্ভিস 20। ডেট নিয়ে আমি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে ডেট কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ডেটের দিকে যাওয়াটা বোকামি হবে। আমরা সব সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ডেটের দিকে যাই। কি কারণে? কারণ শোধ করার সময় সীমা অনেক বেশি এবং ডেটের রেটও খুব কম, 0.5%, 1%। এখন এই বাকি আমার কথাগুলি আমি একটা সার্টেন ফরম্যাটে ফেলবো। শুরু করব রিয়েল সেক্টর দিয়ে। প্রথমে আমাদের মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি আপনারা ভাবছেন যে এটা শুধু একটা পৃথক একটা ইস্যু। নো, মুদ্রাস্ফীতি সব কিছুর সাথে জড়িত, এক্সচেঞ্জ রেটের সাথে জড়িত, মনিটারি পলিসির সাথে জড়িত, আমাদের গ্রোথের সাথে জড়িত এবং আমাদের ফিসক্যাল পলিসি কি সেটার সাথে জড়িত। তো মুদ্রাস্ফীতির খুব বেশি বড় একটা সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, মুদ্রাস্ফীতি কম রাখাটা শ্রেয় এই কারণে যে আমাদের এক্সচেঞ্জ রেট এর যে প্রত্যেক বছরে যে কমে, এর কারণটা হলো যে আমাদের ট্রেডিং পার্টনার্সের মুদ্রাস্ফীতির গড়ে মুদ্রাস্ফীতির সাথে আমাদের মুদ্রাস্ফীতির তফাৎটা উপরে সব কিছু নির্ভর করে। যদি আমাদের মুদ্রাস্ফীতি 10 হয় আর আমাদের ট্রেডিং পার্টনার্সের 3 হয়, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট 7% কমবে। তারপরে গ্রোথ এখন মোটামুটি ভালো, কিন্তু ইনফ্লেশন আর গ্রোথ লিঙ্কড। আমরা লো ইনফ্লেশন আর লো গ্রোথ যদি চাই, আমাদের ইতিহাসে একবারই হয়েছে অনেক আগে, তখন মুদ্রাস্ফীতিও কম ছিল আর আমাদের গ্রোথও ভালো ছিল। এখন লেবার অ্যান্ড ওয়েজেস, এইগুলি আমাদের শ্রমজীবীদের বেতনের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ে মুদ্রাস্ফীতির। সবচেয়ে ভালো অবস্থা কখন জানেন? আমার বাবা আমাকে শিখিয়েছে একটা সিম্পল একটা রেশিও, সেটা হলো টোটাল ইনকাম দিন মজুরদের, তারা যারা কোদাল নিয়ে রাস্তার পাশে বসে থাকে, যাদেরকে কেউ দেখে না, এবং ডিভাইডেড বাই কোর্স রাইস। যেমন দিন মজুরের যদি বেতন 140 টাকা হয় আর সস্তা চালের দাম যদি 20 টাকা হয়, সে 7 কেজি বাসায় নিতে পারবে। এই রেশিওটা খুব খেয়াল করতেন উনি, কারণ উনি দেখতেন যে দিন মজুরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সরকার জনগণের সরকার হওয়ার কথা, আমাদেরও তো এটা দেখা উচিত। অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশন, আমাদের বৈষম্যের কথা বড় বড় বক্তৃতা অনেকে শোনান, কিন্তু গত সরকার এটা নিয়ে কোনো কাজ করেনি। আপনারা এটা জানেন যে গরিব লোকরা তারা যদি এক্সট্রা ইনকাম পায়, প্রান্তিক যে ইনকাম পায়, তার বড় একটা অংশ তারা খরচ করে 100%, এবং এটা সরকারের এটা অর্থনীতিতে একটা পজিটিভ একটা প্রভাব ফেলে। আপনি একটা কোটিপতিকে যদি টাকা দেন, 10,000 টাকা দেন, সে হয়তো খরচই করবে না, এটা আমাদের অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু গরিবরা 1,000 টাকা কি 100 টাকা পেলে 100 টাকাই খরচ করবে। সো তাদের মধ্যে একটা ইনকাম ডিস্ট্রিবিউশন করা, আমি মনে করি এটা সম্ভব এবং এটা করা উচিত। ফাইনালি কোয়ালিটি অফ গ্রোথ, আইকোর শব্দটা হয়তো আপনারা ফ্যামিলিয়ার না, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। কতটুক ক্যাপিটাল দিলে আমার গ্রোথ বাড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি টাকা দিয়ে অনেক বিনিয়োগ করি আর বড় বড় 7,000 স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট বানাই আর শপিং মল বানাই, আমার প্রবৃদ্ধির হার বাড়বে না। মাননীয়
মাননীয় সদস্য আপনি কমফোর্টেবলি শেষ করতে গেলে কয় মিনিট লাগবে? আচ্ছা, তাহলে আপনাকে আর 4 মিনিট দেওয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ করুন। মিনিট দেন, হ্যাঁ জি, পরে please. আমি ইউটিউবে 4 minutes, ছাড়তে thank হবে you. আমাকে। আর সেই জন্যে এই আয়করটা আপনারা যদি ফ্যাক্টরি তৈরি করেন বিনিয়োগ হিসাবে, তখন আপনার প্রবৃদ্ধির হার বাড়বে। আর আপনি যদি শপিং মল তৈরি করেন, এটাতে বাড়বে না। আর এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত। বিভিন্ন টাইপের বিনিয়োগের ভ্যালিউ, মনিটারি সেক্টর, যেই মনিটারি গ্রোথ রেট, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে মুদ্রাস্ফীতি জড়িত, কিন্তু দ্বিতীয় ইস্যুটা এবং ইন্টারেস্ট রেট জড়িত। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এফিসিয়েন্সি খুব লো, কারণ আমরা টাকা নিই জনগণ থেকে 5%-এ, আর আমরা যখন তারা লোন নিতে আসে, একটা সৎ ব্যবসায়ী লোন নিতে আসে, তাকে আমরা 14 বা 16% বলি। সো এই জন্যে আমাদের ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট না। একটা ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট হলে যেই রেটে লোক টাকা নিয়ে আসে, সেই একই কাছাকাছি রেটে, ধরো 4 আর 6-এর মধ্যে ইন্টারেস্ট রেটগুলি থাকা উচিত। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের সৎ ব্যবসায়ীগুলো লোন পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ডিফল্ট সিস্টেম, ব্যাংকিংয়ের ডিফল্টের যে ডেফিনিশন, এটা আমরা পাল্টে দিয়েছি। আগে ছিল 90 দিনে লোকে ডিফল্ট বলতো, 90 দিন কোনো সুদ না দিলে সেটা ডিফল্টেড। কিন্তু এখন আমরা 1 বছর পরে কোনো সুদ না দিলে ওটাকে ডিফল্ট বলি। আর আমাদের রেট কত এটা পরে বলবো, কিন্তু আমি সব দেশে যে 35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ায় যেতাম 6-এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61, এই ফলস ডেফিনিশনে 61, মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। আমি আশা করি অর্থমন্ত্রী সাহেব এই ব্যাপারে কিছু করবেন, কারণ আমাদের ব্যাংকিং এফিসিয়েন্সি বাড়াতে হবে। ফাইনালি ফিসক্যাল ইস্যুস, ডেফিসিট লেভেল আমাদের খুব বেশি না, 3-4%, কিন্তু একটা মিথ্যা পরিসংখ্যানের উপরে এটা ভিত্তি করে এই ডেফিসিট লেভেল তৈরি করা হয়েছে। সেটা হলো আমাদের রাজস্বের রেট গত 15 বছরে 84 উপরে কোনো দিন যায়নি, 1 বছরে 70 ছিল। সো আমরা বাজেট করি হাই রাজস্ব রেটে, কিন্তু আসলে এটা হয় না, এবং এটা প্রত্যেক বছরে হয় না। তো এটা একটা আন্দাজ করা উচিত। আর তখন শেষ মুহূর্তে আমাদের মহামান্য মন্ত্রীকে ফাইন্যান্সিং করতে হবে, এবং 3 সোর্স থেকে তাকে ফাইন্যান্সিং করতে হবে। একটা হলো নন ব্যাংক প্রাইভেট, আরেকটা হলো ব্যাংক দেশি, আরেকটা হলো বিদেশি। সবচেয়ে ডেঞ্জারাস অফকোর্স বিদেশিটা, কিন্তু সবচেয়ে মুদ্রাস্ফীতি বাড়বে সবচেয়ে প্রথম 2টাতে, ব্যাংক বরোয়িংয়ে। এখন আরেকটা ইস্যু আছে ফিসক্যালে, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার। টাকা খরচ হয় কিন্তু কাজ হয় না। তাহলে আমাদেরকে এই ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নিতে হবে, আমাদের সরকার সেটা নেয়নি। ফাইনালি আমি জাস্ট কনগ্রাচুলেট করতে চাই আমাদের মন্ত্রীকে, যে মহামান্য মন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় সদস্য ফর ইউর গ্রেট কন্ট্রিবিউশন বাজেট ডিসকাশনের জন্য, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত। জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য।
কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নেবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12%, একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12%-এর জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যেই মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে একজন বলে গেলেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%, অর্থাৎ আমি সেখানে 100 টাকার মধ্যে আমার পকেটে থাকে আর 72.50 টাকা, 72.5 টাকা। এই 72.5 টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স 4.5 আমাকে দিতে হয় মাননীয় স্পিকার 40%, অর্থাৎ আমার পকেটে তখন থাকে 43.5 টাকা। এই 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%, নেপালের দিকে যদি তাকাই তাহলে সেটা 5%। শুধু সরকারের সমালোচনার খাতিরে না, আমরা নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আমরা বলছি এই 56.5% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যেই বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সেই বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এই বাজেট একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সের একটা সহনশীল মাত্রায় কর্পোরেট ট্যাক্সকে রিডিউস করা হবে। হতাশ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি পরবর্তী যে অসঙ্গতিটা, সেটা হচ্ছে মূল্যস্ফীতি এবং জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 9.4% এবং আমরা যদি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ধরতে যাই সেটা 12%-এরও বেশি। এখন এই বাজেটে নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি সেটা আমাদের 7.5%-এ রিডিউস করা হবে। পৃথিবীর সব দেশে, সব বাজেটে, সব অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার স্বীকৃত মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে উচ্চ হারে সুদ নির্ধারণ করা অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে নিয়ে আসা। আমাদের একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5%-এ নিয়ে আসব, এই যে স্ববিরোধী যে অবস্থানটা, এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। এই যে স্ববিরোধী অবস্থানটা,
এইটা আমাদের সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের যেই সুপারিশটি করেছেন এবং যেই বিষয়ে বলেছেন এটির জন্য জনগণ বাহবা দিয়েছেন। আবার গত পরশুদিন মাননীয় অর্থমন্ত্রীকে আমরা দেখলাম আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় আমাদের কাপড়, রড, সিমেন্ট, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় 16টি দ্রব্যের মধ্যে উনি ট্যাক্স বসানোর কথা বলেছেন। এখন মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটিতে যখন ট্যাক্স বসাবে, দিন শেষে বিক্রেতা কিন্তু এই ট্যাক্সের বোঝাটি আমাদের তৃণমূলের যে ক্রেতারা থাকবেন এই ক্রেতাদের থেকেই কিন্তু এই ট্যাক্সটি মাননীয় স্পিকার যাবে। সুতরাং যখন বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হবে, আবার বলা হচ্ছে ট্যাক্স বাড়ানো হবে, এটিও কিন্তু মাননীয় স্পিকার একটি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। সুতরাং যদিও বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাবে, সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন শেষে কমবে না, কারণ এই ট্যাক্সের বোঝাটি দিন শেষে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে চেপে বসবে। দিন শেষে এই জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আমরা সরকার দল থেকে একটি কমিটমেন্ট পেয়েছিলাম নির্বাচনের আগে, সেটি হচ্ছে আগামী 5 বছরে এই 4 মাস সহ 1 কোটির উপরে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। 1 কোটি কর্মসংস্থান। এখন প্রত্যেক মাসে আপনার 1.5 লক্ষ কর্মসংস্থানেরও বেশি। তার মানে এই 4 মাসে সেই হিসাবে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা 6 লাখ এই 4 মাসে। আপনাদের কাছে প্রশ্ন, মাননীয় অর্থমন্ত্রী, এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? যদি হয়ে থাকে সেই কর্মসংস্থানগুলো কোথায়? সেই চাকরিগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা প্রাচীন একটি ভারতের একটা প্রবাদ আছে, এই যে আমাদের একটি সান্ধ্যকালীন সংসদ চলছে, আমাদের মধ্যে একটি আলস্য ঝেঁকে বসেছে, আমরা একটু এখন বিশ্রামের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে, এরকম একটা বিশ্রামের সময়ে এক ভারতের প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে। সেই প্রবাদে একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত, অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো, তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ওনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, আমরা দেখলাম এই সংসদে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো স্পষ্ট কোনো কর্মসূচি আমরা পাই নাই। কিভাবে ব্যাংকগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকগুলোকে দীর্ঘ 17 বছর ধরে ব্যাংকের টাকা ঋণের নামে যেভাবে বিদেশে পাচার করা হয়েছে, সেই পাচারকৃত টাকাকে কিভাবে উদ্ধার করা হবে সেটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো পলিসি পাই না। মাননীয় স্পিকার, আমরা গভর্নর সাহেবকে মাঝে মাঝে আমরা একটু আক্ষেপ প্রকাশ করতে দেখি, 4,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেটাকে কিভাবে আনা যাবে সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ পর্যন্ত আমরা দেখি। মাননীয় স্পিকার, এই যে ঋণ খেলাপি যারা আছে, নির্বাচনের আগে একটা কমন একটা স্ট্রাকচার, 5 বছর কোনো খোঁজখবর থাকে না, তফসিলের আগে সেখানে একটু কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওই ঋণ খেলাপির উপরে এই অর্ডারটার উপরে একটা স্টে দিবে এবং 2% দিয়ে আবার রিশিডিউল করাবে, রিশিডিউল করিয়ে আবার নির্বাচন অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠায়া, এবং আগামী 5 বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের আর কোনো খোঁজখবর থাকে না। জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায় মুক্তির জন্য এটি প্রয়োজন। মাননীয় স্পিকার,
আমাদের যেই জায়গায় টাকা পাচার করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। এই শ্বেতপত্রতে দেখানো হয়েছে 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না 28-এর পরে কয়টা সংখ্যা হয়। 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। 28-এর পরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর পেয়ে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান, বনানী, ধানমন্ডি এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার অবশ্য শুনতে পেয়েছি, বললে অবশ্য অনেকে রাগ করে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে, তারপরেও চিফ হুইপ মহোদয় অনুরোধ করেছেন আরো 3 মিনিট বাড়ানো হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আমরা শুনতে পেয়েছি বা দেখতে পাই এবং সরকার দলেরই অনেকে মাঝে মাঝে আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে আসলে আমরা জেল খেটেছি, আমরা কষ্ট করেছি, আমাদের সন্তানদের সাথে আমরা থাকতে পারি নাই, কিন্তু আমাদের দলে কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য না, বরং তাদের সহকর্মীদের জন্য এটি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেটি আমরা জানি। মাননীয় স্পিকার, এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমরা যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকগুলোকে দখল করেছে, যারা গণতন্ত্র পথকে রুদ্ধ করেছে, গুম খুনের বৈধ, একটু ওয়েট করেন, সময় তো দিবে, আসতেছে, শেষ হোক। যারা গুম খুনের, আমি আপনাকেই বলছি মিস্টার হাসান, এইদিকে মাননীয় স্পিকার, আমি অ্যাড্রেসিং ইউ মাননীয় স্পিকার, যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না। মাননীয় স্পিকার, আমরা ওয়েলকাম করি উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, উনার দলের কাছ থেকে শুনতে চাই গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন, উনি আইনের শাসন নিশ্চিত করবেন এবং এতদিন ধরে যারা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে এই ফেসিবাদের পক্ষে যারা বয়ান উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধে উনি সুবিচার নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আমাদের প্রতিহিংসার কথা বলছি না, প্রতিশোধ পরায়ণতার কথা বলছি না। মাননীয় স্পিকার, আজকে এই জায়গাতে আমরা আবার দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সরকার দলীয় একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা খুবই দুঃখজনক, ওনাকে জেলে নেওয়া হয়েছে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায়। এবং মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই, কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনো প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। আমি এই সংসদে অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না, কখনো অনুমতি নিয়ে আমি আপনার বিরোধিতা করতে চাই।
অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আর দেয়া যাচ্ছে না, আপনাকে সর্বোচ্চ দেয়া হয়েছে, পরের বার প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন, বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। জনাব ইকবাল, আপনার জন্য সময় বরাদ্দ আছে 6 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। 25, 26, 27 বাজেটে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা করতে করতে আমরা ব্যক্তিগত আক্রোশে চলে গেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। 17 বছর স্বৈর শাসকের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার এই 18 মাসও লুটতরাজ করছে। তারপরে আবার ইরানের যুদ্ধ, এর ভিতরে যে উনি বাজেট দিতে পারছে, এই 20 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বাজেট মোটা না চিকন, এটা বাংলাদেশের মানুষ সবাই অবলোকন করছে। আমি ছোটবেলার থেকে দেখতেছি, বিগত 17 বছর দেখছি, বাজেট যেদিন হয়েছে হওয়ার সাথে সাথে রাস্তায় মিছিল, মানি না, মানব না, এই বাজেট মানি না। এবারই প্রথম দেখলাম কোনো মিছিল রাস্তায় নাই। কারণ এই বাজেট মধ্যবিত্তর বাজেট, এ বাজেট মেহনতি মানুষের বাজেট। এ বাজেটে মানুষের স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটার যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। হার্টের রিং, ব্যান্ডিজ, আপনার কিডনি রোগীর সমস্ত খাতের বাজেটের দাম কমানো হয়েছে। আমরা মধ্যবিত্ত লোক, আমরা একটা জিনিস চাই, চাল ডাল তেলের দাম কমাইতে হবে, কমাইতে হবে, সারা জীবন স্লোগান দিছি। যদি এইটা ঠিক থাকে বাংলাদেশের মানুষ ঠিক থাকবে। আর কোনটার দাম বাড়লো এটা দেখার বিষয় না। এদেশের মানুষ দুবেলা খেতে চায়, এটার দাম যদি ঠিক মতন আমাদের অর্থমন্ত্রী রাখতে পারে, এটা আমাদেরকে সবচেয়ে বড় পাওয়া। আর এই অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগরের পাড়ের অর্থমন্ত্রী, মনটা বড়, সাগর যেমন বড়, বাজেটও বড়। এটা আমাদের সবাই মিলে চালাইয়া নিতে হবে। এইটা কীভাবে বাস্তবায়ন করতে হবে আসেন এই ব্যবস্থা করি। বিরোধী দলে বসে থেকে খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। বাজেট যেই মাপে হয়েছে ওই মাপটাই থাকবে, একটা কথা না বললেই না। একজন লোক খালি সারাদিন বলতো আমি যা বলি তার সাথে তাল মেরা খালি হু হু করবি, আর যদি এটা মানুষ না মানে তাহলে কাজ দিস। তো স্টেজে ওইটা বলতেছে মেঘনার পারে বাড়ি, উইঠা দেখি এক কুমির 100 হাত লম্বা। তো 100 হাত লম্বা তো মাননীয় স্পিকার কুমির হয় না। তো পাশের লোক বলছে তো উনি বুঝছে এটা পাবলিক খাবে না। তখন বলছে একটু আগে বাড়ে গিয়ে দেখে 80 হাত, তারপরে বলে তখনও বুঝছে এটা মানে না। আমি ভয় পাইয়া বাসায় গিয়ে ফিতাই না এক ধরে মাপলাম 70 হাত, তারপরেও কাশি দিছে, কয় এখন মাইপা ফেলাইছি, আর কমানো যাবে না। তো আমাদের অর্থমন্ত্রী যে বাজেট করেছেন এটা নিয়ে আমাদের থাকতে হবে, কমানোর কোনো উপায় নাই। আসেন সবাই মিলে বাজেটকে আমরা স্বাগত জানাই এবং এই বাজেট যাতে বাস্তবায়ন করা যায় তার দিকে লক্ষ্য রাখি। মাননীয় স্পিকার, সব জায়গায় বিরোধিতা করা ঠিক না। 17 বছর স্বৈরাচারের শাসন থেকে অবসান নিয়ে মাত্র 3 মাস এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করছেন, দেশ বিদেশ ঘুরছেন আমাদের দুই মুখে হাসি ফুটানোর জন্য। কি করে আমরা এই দেশটাকে আগামীতে আগে নিয়ে যাব। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই বাজেট অত্যন্ত সুন্দর বাজেট। আমি গত 3 বছরের বাজেট দেখেছি, এর থেকে সুন্দর বাজেট আর হতে পারে না। এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য, এই বাজেট প্রদান করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর বাজেট যদি বড় না হয়, সকাল থেকে বিকালে পার্লামেন্টে এসে আমার খাল নাই, রাস্তা নাই, আমার ব্রিজ নাই, এই চিল্লাই মেডিকেল কলেজ নাই, হসপিটাল অ্যাম্বুলেন্স নাই, আসবে কোত্থেকে মাননীয় স্পিকার? বাজেট বড় হয়েছে বলেই তো পাবো মাননীয় স্পিকার। আমাদের ভোট দিয়ে পাঠাইছে এলাকার উন্নয়ন করার জন্য।
এলাকার রাস্তাঘাট করার জন্য বাজেট বড় হয়েছে বলে মার্শাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আমরা রাস্তাঘাটও পাবো, খালও সংস্কার হবো, স্কুল কলেজও পাবো মাননীয় স্পিকার। অতএব আমি বিরোধী দলকে আবেদন করব, আপনাদের যা যা দাবি আছে বলেন। আমাদের অর্থমন্ত্রী বাজেট যেহেতু মোটা বানাইছে, এই বস্তার ভিত্তিতে আপনাদের দাবি দেওয়া পূরণ করে ভরতে পারবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। যার যা চান আমাদের অর্থমন্ত্রী আপনাদের আশা ভরসা পূরণ করে দিবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা না বললেই না, টেলিভিশন দিয়ে তাকায় দেখে আমরা কি বলি, এই টেলিভিশনে তাকায় তারা দেখে এমপি সাহেবের ভোট দিছি কি আনছে কি নিছে। অর্থমন্ত্রী বলতে চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য পুলিশের বাজেটটা বাড়ানো দরকার। কারণ এই এলাকার বিভিন্ন থানায় পুলিশ টহল দেওয়ার গাড়ি নাই। আমার এলাকা হাওড় অঞ্চল, স্পিড বোর্ড নাই, রাতের অন্ধকারে মানুষ যাইতে পারে না, চলাচল করতে পারে না, যেহেতু পুলিশের বাজেট নাই। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি, ওনারা অনুরোধ করেছেন সংসদে এই কথা বলার জন্য, যাতে পুলিশের বরাদ্দ বাড়িয়ে দিয়ে টহল যদি না বাড়ায় মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর অনুরোধ করব, উনি যাতে পুলিশের বরাদ্দটা বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা অন্তত সুন্দরভাবে রাখুক। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা কথা না বললেই না। মদ কি মাদক মাননীয় স্পিকার? না মাদক আর মদ এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলেই মানুষের মামলা দেয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য 1 মিনিট বাড়ানো হলো, 1 মিনিট। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওরা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে। এই ব্যবস্থা মানুষের করেন। আর আমার এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ পাইলাম না, যে সময় নাই, আগামীতে বলবো। আসেন সবাই মিলে এই বাজেট জিন্দাবাদ, সকলে মিলে বাজেটকে স্বাগত জানাই, এই বাজেটকে বাস্তবায়ন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এটা দেখা যাচ্ছে যে মোর ক্যাথলিক দেন পোপ। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইদ আল নোমান। জনাব সাইদ আল নোমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, বাজেটের যে শব্দ, বাজেট শব্দটি, এটার উৎপত্তি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এবং সেই ফ্রেঞ্চ ওয়ার্ডের মানে হলো থলের ব্যাগ। ইউরোপীয় দেশগুলোতে অর্থমন্ত্রী বর্গ সেই থলের ব্যাগ থেকে নথিপত্র বের করতেন এবং সেটি কালের পরিক্রমায় এই বাজেট শব্দে রূপান্তরিত হলো এবং যার অর্থ বর্তমানে দাঁড়ায় আয় ব্যয়ের পরিকল্পনা। এবং এই টাকাগুলো, অর্থগুলো আসে জনগণ থেকে। এই অর্থ, অর্থাৎ জনগণের যে অর্থ, আলটিমেটলি তাদেরই সকল কিছু, আমাদের ক্ষমতার উৎস তারা, এবং আমাদের বাজেট থেকে শুরু করে আগামী দিনের সকল কর্মেরও গন্তব্য তারা, উৎসও তারা। সেই মানুষগুলোর অর্থ আমাদের কাছে আমানত, অর্থাৎ সরকারের কাছে। এই আমানতের খিয়ানত হবে এমন কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, যার সারা জীবন কাটল বঞ্চনার, নিপীড়নের, সাধারণ মানুষ যেভাবে কষ্টে ছিল তার চেয়ে এতটুকু কম কষ্টে আমাদের সংসদ নেতা ছিলেন না জনাব তারেক রহমান। সেই পরিবার, তার ভাই, তার মা, আমাদের নেত্রী
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার বাবা হত্যা হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব সেই মানুষটা এই আমানতকে খিয়ানত না করবেন, না আমাদেরকে করতে দেবেন। অতএব বিরোধী দলের পক্ষ থেকে যখন সন্দেহ শুনি, যখন প্রশ্ন শুনি, তখন একদিকে মনে হয় এটাই তো হবার কথা, কেননা সংসদ নেতা তো সেটাই চেয়েছেন যে আমাদের জাতীয় বিতর্ক, আমাদের জবাবদিহিতা, আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, প্রধান মঞ্চ এই সংসদ হবে। সেজন্যই কিন্তু আমরা মাসের পর মাস এই সংসদকে কার্যকর রেখেছি তার নির্দেশনায়। অতএব এখানে আপনারা সমালোচনা করবেন, আপনারা আলোচনা করবেন, আপনারা পরামর্শ দেবেন বিরোধী দল, সেটাই আমাদের কাছে আসলে কাম্য। অতএব ধন্যবাদ জানাই সেই অর্থে যে এখানে ব্যাপকভাবে আলোচনা হয়, সমালোচনার খাতিরে, শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না হয় সেই নিবেদনটিও রাখলাম। আমি এই সুযোগে কিছুক্ষণ আগে বলে গেছেন আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আবদুল্লাহ মাননীয় এমপি, তাদের দুটো তিনটে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল, থোক বরাদ্দের বিষয়ে তিনি সন্দিহান, তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না সেই গুড গভর্নেন্স আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন, এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদতও করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন যে কল্যাণ রাষ্ট্র, আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি যে ব্যয় হবে, সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র, আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কিভাবে রাখতে হয়। সেখান থেকে যাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডে ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোন দেশ যেমন, মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস। সময় 3 minutes, আমাকে thank you. 5টা মিনিট, মাননীয় স্পিকার 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই, কেননা যে কোনো উন্নয়নের প্রকৃত সূচক জনগণের জীবন, মানুষের জীবন। আমাদের বাজেটে আমাদের দূরদর্শী রাষ্ট্রচিন্তা থেকে আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট তারা উপস্থাপন করেছেন, সেই বাজেটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি 3/1 অথবা তারও বেশি আমাদের সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং কল্যাণমূলক সামাজিক সুরক্ষা নিরাপত্তায় আমরা ইনভেস্টমেন্ট করছি। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, এটা ব্যয় নয়। আমরা এই বাজেটকে একইভাবে দেখলে চলবে না গত 55 বছরের বাজেটের মতো করে।
এই বাজেট আমাদের আগামী 5 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শুধু প্রথম ধাপ মাত্র। এবং সেই ধাপ কি, সেই ধাপের পেছনে কি চিন্তা, ফিলসফি, ভিশনটা কি? ভিশনটা হলো আবারও সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুসংস্কৃতি এবং ছেলেদের জন্য খেলার মাঠ, আমাদের বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানো, অনেকগুলো কাজ আছে। সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, এই সকল কিছুর মাধ্যমে মানুষের জীবনকে আরও স্বাধীন করা। 71-এর আলাপটাই ছিল অর্থনৈতিক সামাজিক মুক্তি। আমরা সেই মুক্তির কথা আবারও 24-এ বলেছিলাম, বারবার যেহেতু বাংলাদেশ হোঁচট খাচ্ছে, সেই মুক্তির জন্যই তো এই বাজেট। এবং এই বাজেটের ফিলসফিতে সেই জন্য শুধু অঙ্ক দিয়ে দেখলে হবে না, অঙ্ক সংখ্যা একটি এখানে নির্দেশক মাত্র। আমি আবুল হাসান আবদুল্লাহর একটি প্রসঙ্গ, যে আলাপটি তিনি করেছেন, সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না, কোনো এমপি আমরা আলাদা করে কোনো বরাদ্দ নিয়ে কোনো কিছু করি না। একটু কারেকশন করলাম, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 18 সেকেন্ড আছে, আমি 1 মিনিট পেলে জাস্টিস হবে আমার এলাকার প্রতি। চট্টগ্রাম, একটু মাননীয় স্পিকার, চট্টগ্রামের আমি যখন থেকে রাজনীতি করি এবং আমার বাবা যার কাছ থেকে আমি অনুপ্রাণিত, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম এবং আমার নেতা জনাব তারেক রহমান, আমাদের যে বাড়ানো হলো মাননীয় চিফ হুইপের অনুরোধে। জি, যে উদ্দেশ্য সেটা হলো মানুষের স্বাধীনতাকে প্রসারিত করা। অমর্ত্য সেন সেটাই বলেছে, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, বিশ্ব বরেণ্য ইকোনমিস্ট। সেই স্বাধীনতাকে প্রসারিত করতে হলে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রামে, আমি আবারও উল্লেখ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুনয় বিনয় আবেদন করছি, চট্টগ্রাম 10-এ একটি হাসপাতাল দরকার। হালিশহর পাহাড়তলিতে আমি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জমি, সেটাকে এয়ারমার্ক করে চিহ্নিত করা আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিয়েছি ডিও লেটার। একটি সাংস্কৃতিক হাব, কালচারাল ইউথ ট্রান্সফরমেশন হাব দরকার চট্টগ্রাম 10-এ, সেটার জন্য একটি জমি আমি এয়ারমার্ক করেছি। চট্টগ্রামে খেলার মাঠ, আমার 10 আসনে চট্টগ্রামে লাইব্রেরি বাড়ানো দরকার পড়ার জন্য। এগুলোর মাধ্যমেই আমরা মাদক এবং কিশোর গ্যাং থেকে সমাজকে দূরে রাখতে পারবো। কারাগার বাড়াতে হবে না, আমাদের খেলার মাঠ, সংস্কৃতি কেন্দ্র বাড়াতে হবে, আমাদের সুশিক্ষা, আমাদের উন্নয়ন করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে, অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। বসেন বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসেন, একটু দেখছি, বসেন। ঠিক আছে, বসেন একটু প্লিজ। ইয়েস, ইউ উইল বি অ্যাড্রেসড, প্লিজ টেক ইউর সিট। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেটের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি গৃহবধূ থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই মহান নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ পাক তাদেরকে জন্য জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কৃতজ্ঞতা। ঘুমাও তোমরা শান্তিতে, আমরা জেগে আছি তোমার প্রিয় বাংলাদেশে, তোমাদেরই
সন্তান 18 কোটি মানুষের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি কৃতজ্ঞতা জানাই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বীর চট্টগ্রাম কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একটি যুগান্তকারী, গণমুখী, কল্যাণকর, ইতিহাসের শ্রেষ্ঠ বাজেট জাতিকে উপহার দেওয়ার জন্য ধান এবং আমের রাজধানী 46 নওগাঁ 1 নিয়ামতপুর পোরশা সাপারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটপাটে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে থেকে এই সাহসী বাজেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বাজেট কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, নারী বান্ধব, শিক্ষা বান্ধব। এই বাজেট বাস্তবায়ন হলে শহর থেকে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের অর্থনীতি মজবুত হবে, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং দেশের উন্নয়ন হবে। মাননীয় স্পিকার, গাড়ি কোনো বিলাসিতা নয়, প্রয়োজন। কারণ মাননীয় সংসদ সদস্যগণকে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয় দিনে রাতে। সেই কারণেই মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারিভাবে গাড়ি ক্রয় এবং ড্রাইভার সহ আনুষঙ্গিক খরচের জন্য বাজেটে বরাদ্দ রাখতে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঙালি তুমি একবার জেগে ওঠো, দেখিবে তুমি বিশ্ব বিজয়ী হতে পারো। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণকে কেউ রুখতে পারবে না। জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি শক্তিশালী হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাজেটে কৃষি খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী সহকর্মীরা বিভিন্নভাবে এই বাজেটের সমালোচনা করে বলেছেন এই বাজেট গরিব মারার বাজেট, কিন্তু ওনারা যদি এই বাজেটকে ভিক্ষুক মারার বাজেট বলতেন তাহলে ভালো হতো। কারণ এই বাজেট বাস্তবায়িত হলে দেশে ভিক্ষুক থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। মাননীয় স্পিকার, হাট বাজারে মিষ্টি কথা দিয়ে গান শুনে ওষুধ সহ বিভিন্ন পণ্য বিক্রি হয়ে থাকে, কিন্তু কত পার্সেন্ট মানুষ তা গ্রহণ করে, ক্রয় করে? বিরোধী বন্ধুরা জনগণকে বুঝাতে না পারে তারা মিছিল করেছে, যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ও স্কুল কলেজের ভবন, রাস্তা পায়কনের মধ্য দিয়ে সারা দেশে গণজাগরণ তৈরি হয়েছে। তাতে মনে হয় বিরোধী দলীয় বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার কার্ডের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারা। মাননীয় স্পিকার, সংসদের বিরোধী বন্ধুরা সুন্দর সুন্দর কথা বলে, অধিবেশন শেষে দেখা যায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছুটে যায়। এটা কি শুধু তাহলে বরাদ্দ নেওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাননীয় বিরোধী দলের শ্রদ্ধেয় নেতা আর একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার ডাক দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই সরকার 24 ঘন্টা সময় পাবে না। এসব কথা জনগণ কখনোই মেনে নেবে না। এসব কথার জবাব জনগণই দিবে। শহীদ জিয়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে আছে মাননীয় স্পিকার। আর তাকে আরেকটি বিপ্লবের ভয় দেখে লাভ নেই। তাই আসুন আমরা সবাই মিলে সংসদকে প্রাণবন্ত করি এবং গণতন্ত্রকে শক্তিশালী করি। আর ভোটচোর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা যেন আর মাথা ঝাড়া দিতে না পারে। মাননীয় স্পিকার, অনুগ্রহপূর্বক আমাকে আর 5 মিনিট সময় দিবেন এলাকার কিছু কথা বলার জন্য। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পায়ে হেঁটে আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, গিয়ে বলেছেন এটা নিয়ামতপুর না, এটা কিয়ামতপুর। আর তিনি বলেছিলেন কিয়ামতপুরকে নিয়ামতপুর বানাতে হবে। তিনি তা পূরণ করে যেতে পারেননি। তাই আমি দাবি জানাচ্ছি শহীদ জিয়ার সেই বক্তব্যকে, আশাকে পূরণ করার জন্য আমি দাবি জানাচ্ছি কাঁচা রাস্তা পাকাকরণের, প্রত্যেক উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ, স্কুল কলেজ মাদ্রাসার ভবন নির্মাণ, কওমি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়ন, আমের হিমাগার এবং আম ও ধানের গবেষণাগার এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আবেদন শেষ হয়ে গেছে, আর তো নেই এলাকায় কিছু। 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট সময় দেন, 3 মিনিট সময় দেন। এলাকার জমির দাম কম হওয়াতে বড় কোম্পানিগুলো
অপরিকল্পিতভাবে শিল্প কারখানা স্থাপন করছে, ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত সহ আবাদি জমি নষ্ট হচ্ছে। পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। 3টি উপজেলা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডবল কেবিন বিখা দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। নিয়ামতপুরের সাপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও পাড়াইল উপস্বাস্থ্য কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণের জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি সহ মাননীয় প্রধানমন্ত্রী, সকল মাননীয় মন্ত্রী মহোদয় এবং সকল মাননীয় সংসদ সদস্যকে আমি রাজ্য পরিদর্শন ও সীমান্ত ঘেঁষা পূর্ণভবা নদীর তীরে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের আকাশের মেঘের খেলা দেখার এবং সেই সাথে গাছের নিচে বসে ছেলেবেলার মতো আম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। ইয়েস, আবুল হাসনাত আব্দুল্লাহ, আপনি ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যক্তিগত কৈফিয়ত 1 মিনিট প্লিজ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। বিধি 274 অনুযায়ী মাননীয় স্পিকার, ব্যক্তিগত কৈফিয়ত যেহেতু আমার নাম ধরে বলা হয়েছে, আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় মাননীয় স্পিকার, আজকেও এই সংসদে আমরা দেখেছি যে জুলাই সংশ্লিষ্ট কিছু আমাদেরকে মিন করে একটা কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। মাননীয় স্পিকার, এই সংসদে আজকে সরকার যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। না না, এটা বিতর্ক না, প্লিজ। নো নো, টেক ইউর সিট। জি, মাননীয় চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, এটা বিষয় হলো যে এরকমের মাননীয় সদস্য যিনি বক্তব্য রেখেছেন তিনি তার কথা উল্লেখ করেন নাই, তো এখানে কোনো ব্যক্তিগত কৈফিয়ত এমনি হয় না। আর 2 নম্বর, না না, ওনার নাম উল্লেখ করেছিলেন। আচ্ছা, নাম বলেছেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে বিষয়টা সংশোধন করা দরকার মাননীয় স্পিকার, আমি থেরাপি নিতেছিলাম, আমি তখন শুনেছি, আমি পার্লামেন্ট শুনেছিলাম, আপনি বলছেন চিফ হুইপের পক্ষ থেকে 3 মিনিট সময় দিয়েছে। মাননীয় স্পিকার, আমি কিন্তু চিফ হুইপ আমার পক্ষ থেকে না, বিরোধী দলীয় চিফ হুইপের পক্ষ থেকে 3 মিনিট সময় দিয়েছিলেন। আপনি খেয়াল করেছিলেন কিনা? আমি বিরোধী দলটা অ্যাড করে নিলাম, ঠিক আছে, খুশি, থ্যাংক ইউ। জনাব সাইদ আল নোমান, আপনি বসেন দয়া করে, মানে কৈফিয়তের বিতর্ক যাবে না। আপনি ওনার নাম ধরে বলেছিলেন, উনি ওনার বক্তব্য বলেছেন, টেক ইউর সিট প্লিজ, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম। জনাব আবুল কালাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। না না, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্য শুরুতে মহান আল্লাহর নিকট, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা পুনরুদ্ধার ও রক্ষার আপসীন দেশনেত্রী সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী দলের